ওই নেহা, দেখ দেখ ছেলেটা কি খ্যাত, গায়ের শার্টটাও দেখেছিস? মনে হয় কয়দিন ধরে কাছে না। আর চুলগুলো দেখ, মনে হয় যেন পাখির বাসা, দেখলেই বমি চলে আসে। এসব ছেলেগুলো কি করে যে ভার্সিটিতে চান্স পায় বুঝি না। এখন এই ময়লার গোডাউনের সাথেই রে ক্লাস করতে হবে। ফারিয়ার কথা শুনে চোখ থেকে সানগ্লাস নামিয়ে নেহা ক্যাম্পাসের রাস্তার দিকে তাকায়। দেখে কাঁধে ময়লা আংশিক ছেঁড়া ব্যাগ ঝুলিয়ে, কালো প্যান্ট, সাদা একটা ময়লা শার্ট গায়ে দিয়ে একটা ছেলে ভার্সিটির দিকে এগিয়ে আসছে। চুলগুলো আর্ধেক বাঁকা করে রাখা, কোনো দিকে ছেলেটা তাকাচ্ছে না, একদম সামনের দিকে চোখ রেখে এগিয়ে যাচ্ছে। নেহা ফারিয়ার দিকে তাকিয়ে রাগী দৃষ্টিতে বলল, ছেলেটার নাম জানিস তোরা? না রে। ওর নাম আবির, গ্রাম থেকে এসেছে, আর আমাদের বাড়িতেই থাকে রে। কি? ফারিয়া, তিন্নি, তিশা, নাইমা, সোহেল, আরিফ সবাই একসাথে চিৎকার করে নেহার দিকে তাকায়। নেহা লজ্জায় মাথাটা নিচু করে ফেলে। কিছুক্ষণ চুপ থেকে নেহা বলে, ওর জন্যই এই কদিনে ভার্সিটিতে আসেনি রে, কারণ আব্বু ওর সাথে ভার্সিটিতে আসার জন্য বলে, আর তাই রাগ করে কয়েকদিন আসেনি। অবশ্য ছেলেটা আমার সাথে কথাও বলেনি কোনো দিন। থাকে ছাদের ছেলে কোথায়, মাও তাকে সহ্য করতে পারে না রে জানিস, একমাত্র বাবা তাকে একটু কেয়ার করে। তুই সরাসরি ছেলেটাকে বাড়ি থেকে বের করে দিতে পারিস না? চেষ্টা করেছি, কিন্তু ছেলেটা যাবে না রে। সবাই চুপ হয়ে যায়। শহরে সবাই জানে আবির ছেলেটা গ্রাম থেকে এসেছে আর ঢাকা ভার্সিটিতে পড়ছে। আর নেহা হলো শহরের সবচেয়ে ধনী পরিবারের একটা মেয়ে, দেখতে যথেষ্ট সুন্দরী, দুধে আলতা গায়ের রং, যেমন হলুদ মেঘলা বনর বৃষ্টির সারা অংশ। মাথার বেখেয়ালি কেশগুলো চকচকে কালো, যেন রৌদ্রের আবরণে সিল্ক মেলে তৈরি হয়। নেহার স্টাইলও সবার থেকে আলাদা। প্রতিটা নতুন ড্রেস আপে ভার্সিটিতে গাড়ি করে আসে। কথা বলা, হাঁটা চলা, চেহারা সব কিছু দিয়েই নেহা পারফেক্ট একটা মেয়ে। সাথে তার বান্ধবী বন্ধুগুলো বড়লোক হওয়াতে কম চায় না, তারাও নেহার মতো করেই আসে। তবে নেহা ওদের আইকন। গত কয়েকদিন ভার্সিটিতে নেহা না আসাতে আবির নামে নতুন ছেলেটির আবির্ভাবের খবর বান্ধবীদের কেউ নিতে পারেনি। অবশ্য নেহা ভার্সিটিতে না আসার কারণ ওই খ্যাত মার্কা ছেলেটাই। নেহার বাবা শফিক সাহেবকে নাকি ছেলেটা কোনো এক ছিনতাইকারীদের কবল থেকে বাঁচিয়েছিল বলে, আর ছেলেটা থাকা জায়গা নেই বলে শফিক সাহেব ধরে নিয়ে এসেছে নেহাদের বাড়িতেই। তবে আবির ছেলেটা কেবল চিরকোঠায় থাকতে পারবে, তার দরুন শফিক সাহেব কোনো ভাড়া নেবে না। তবুও সাইলা বেগম মানে নেহার মায়ের আপত্তি শতগুণ। সাথে নেহার আপত্তি কি কম যায়? আবির ছেলেটা ক্যাম্পাসের এসে রঙন ফুল গাছের নিচে বসে থাকা বাদাম বিক্রেতার পাশে এসে বসে। দূর থেকে নেহা আর তার বান্ধবীগুলো সেই দিকে তাকিয়ে আছে। দেখ দেখ কি গেউরে, একদম খ্যাতই। এত ডিসকাস্টিং একটা ছেলে আমাদের ক্লাসেই পড়ে, ওর সাথে ক্লাস করতে যে কতটা খারাপ লাগে তোরে কি বলবো নেহা। কেউ ওর পাশে বসে না, আর ছেলেটা সোজা পিছনের বেঞ্চে গিয়ে বসে। ওর আগে দুটো বেঞ্চ খালি থাকে, কারণ ওর আশেপাশেও কেউ থাকতে চায় না। আচ্ছা বাদ দে, ছেলেটাকে ভার্সিটি থেকে তাড়াতে হবে, আর আমার বাড়ি থেকেও। চল প্ল্যান করে ফেলি। তাই করি। ওরা আবিরকে তাড়ানোর জন্য নানা রকম প্ল্যান করতে থাকে। আর আবির বাদাম বিক্রি করা ছেলেটার সাথে বসে হেসে হেসে গল্প করে। আবিরের দাঁত হলুদ দেখে মনে হয় যেন কয়েকদিন হলো দাঁত মাজে না। এটা দেখে বাদামওয়ালা মুন্না বলে, ভাইজান আপনার দাঁত এমন হলুদ কেন? আবির আংশিক ছেঁড়া ব্যাগ থেকে ইংরেজি নোবেল গতি বই বের করে পড়ছিল। মুন্নার কথা শুনে খানিকটা ভ্রু কুঁচকে তাকিয়ে বইটা বন্ধ করে হেসে দেয়। ঠিক তখনই মুন্না বলে ওঠে, ভাইজান আপনার দাঁতগুলো হলুদ হইলেও আপনার মুচকি হাসিটা কিন্তু খুব ফাইন লাগে। আবির আবারও মুচকি হাসে। আবির কয়েক মিনিট শব্দ ছাড়াই হেসে নেয়, তারপর হাসি থামিয়ে বলে, আমার মাও বলতো আমি মুচকি হাসলে সুন্দর দেখায়, আর দাঁত হলুদ কারণ আমি দাঁত মাজি না। কেন ভাইজান দাঁত মাজেন না কেন? তুই দেখেছিস কুকুরগুলো কেমন হাড় খেতে পারে? শক্ত হাড় খায় কি করে চিবিয়ে দেখেছিস? ওরা কি দাঁত মাজে? না গো ভাইজান, ওরা কেমনে মাজবো বলো? তাহলে ওদের দাঁত শক্ত দেখেছিস, দাঁত মাজে না বলেই দাঁত শক্ত, আর তাই হাড়গুলো চিবিয়ে খেতে পারে। ঠিক বলছেন ভাইজান, আমিও তাইলে দাঁত মাজবো না।
আবির গাছের সাথে হেলান দিয়ে একটু শব্দ করে হাসে মুন্নার কথা শুনে। মুন্নার বয়স কত আর হবে, এই 7-8 বছর। মা পঙ্গু, বাবা একজন মাতাল, একটা বড় বোন আছে। মুন্নার থেকে আবির শুনেছে তার বড় বোনের নাম রেনু। রোজ ভোর রাতে অনেক টাকা নিয়ে রেনু আপাতত বাড়িতে আসে। মুন্না সারা রাত জেগে থাকে তার আপার জন্য। সেদিন মুন্নার সাথে আবিরের অনেক কথা হয়। সেদিন মুন্না বলেছিল, জানেন ভাইজান, আমার আপা না রোজ মেলা টাকা নিয়ে আসে, আর প্রতিদিন আমি জেগে দেখি আবার মুখটা কেমন শুকনো থাকে। মাঝে মাঝে কান্না করে আমার আপা। আপারে জিগেলে কয়, তুই এইসব বুঝবি না। আচ্ছা ভাইজান, আবার মুখটা কেন শুকনো লাগে? কেন তাকে আমি হাসতে দেখতে পারি না ভাইজান? আপার সাথে আমার ঘুরতে ভালো লাগে, কিন্তু আপা দিনে ঘুমায়, সন্ধ্যায় আমি আসা আগে বাইরে চলে যায়, আবার ভোরে আসে। কেন হয় এরকম ভাইজান? মুন্নার কথায় আবির সেই দিন কোনো উত্তর দেয়নি। আবিরের বন্ধু বলতে তেমন কেউ নেই। আর এইদিকে মুন্নার সাথে বস্তির কোনো ছেলে মেয়ে মেশে না। তাই প্রথম সেই দিন আবির ভার্সিটি এসে এই গাছের নিচে বসে বই পড়ছিল। তখনই মুন্না এসে বাদাম দিতে চায়। আবির মুন্নার দিকে তাকিয়ে মুচকি এসে 2-1টা কথা বলতে বলতে একসময় অনেক ঘনিষ্ঠ হয়ে যায়। আবির বসা থেকে উঠে দাঁড়িয়ে মুন্নার পকেটে 50 টাকা গুজে দিয়ে বাদামের গামলা থেকে ছোট্ট একটি মুঠো করে বাদাম নিয়ে বলে, তুই রোজ দাঁত মাজবি গাধা, কারণ তারা পশু আর তুই মানুষ। মানুষদের দাঁত মাজতে হয়। নে বাদাম খা, আমি দিলাম, নে খা আর বিক্রি কর, কত হয় জানাবি। আবির কথাগুলো বলে কয়েক পা বাড়াতেই একটু জোরে মুন্না বলে ওঠে, ভাইজান, আপনি কি তাইলে পশু? আবির চোখটা বন্ধ করে। ফর্সা মুখের ওপর রাগের প্রতিচ্ছবি ফুটে ওঠে তার। ভেতরে থাকা অন্য একটি মানুষের তার মধ্যে অকারণে যেন জেগে উঠতে থাকে। কারণ এই পশু শব্দের সাথে আবির ছেলেটার অনেক কিছু জড়িয়ে আছে। বলা যায় এক ঝলসানো অতীত, যেখানে পশুত্ব তার রক্তের গন্ধে বিষাদিত। আবির ঘুরে মুচকি হেসে হনহন করে হেঁটে ক্লাসের দিকে এগিয়ে যায়। ক্লাসের কাছে আসতে কে যেন তার ব্যাগটা টেনে ধরে। ঘুরে তাকিয়ে দেখে একটা মেয়ে। আবির চুপচাপ দাঁড়িয়ে পড়ে। আবিরকে দেখেই সবাই নাক মুখ ছিটকে মুখ ফিরিয়ে নেয়। আবির সবার দিকে তাকিয়ে মুচকি এক হাসি দেয়। আবিরকে দেখে সবাই ভাবছে কোন ষাঁড় গাধা থেকে উঠে এসেছে। কেমন যেন বকটা গন্ধ তার গা থেকে আসছে। তাই সবাই সেই গন্ধটা যেন না পায়, তাই নাক ঢেকে রেখেছে। আপনি ক্লাসে যাবেন না? আবির কথা বলেনি, কোনো রকমে তড়িঘড়ি করে ক্লাসের দিকে প্রবেশ করে। সবাই আবিরকে দেখে দূরে সরে যেতে থাকে। আবির কোনো কথা না বলে একদম শেষ বেঞ্চে গিয়ে বসে পড়ে। ক্লাসের সবাই ওর দিকে তাকাচ্ছে। সে স্মার্ট হয়ে এসেছে তার জন্য তাকায় না, সে যে এমন খ্যাত এটা দেখার জন্য সবাই তার ওই দিকে তাকায়। সে যে খ্যাত এটা দেখার জন্যই সবাই তার দিকে তাকায়। তবে আবিরের মেধা সবার থেকে অনেক গুণে বেশি। এই কারণে সে মাত্র 10 দিনে স্যারদের কাছে বেশি পরিচিত লাভ করেছে। আচ্ছা নেহা, আজ যদি ব্রেক টাইমে আমরা ওকে নিয়ে একটু মজা করি কেমন হবে? কেমন মজা? ওই ধর তিশা যে ওকে দাঁড় করিয়ে কথা বলবে, চুয়েল যে ওর বসার জায়গাটায় চুইংগাম লাগিয়ে দেবে। গ্রেট আইডিয়া, তাহলে চল এটা করা যাক। কয়েকটা ক্লাস শেষ করে ব্রেক টাইম আসে। আবির বসা থেকে উঠে চলে আসতে তখনই তিশা নামের মেয়েটা 3 হাত দূরে মুখে রুমাল বেঁধে বলে, এই ছেলে উঠে দাঁড়ান বলছি। আপনি বলেন আপনার জন্য কি সবার কাছ থেকে টাকা তুলবো? আবির তিশার ঝাড়ি শুনে উঠে দাঁড়ায়। আর ঠিক তখনই সোহেল পেছন থেকে এসে অনেকগুলো চুইংগাম লাগিয়ে পালিয়ে যায়। আবির দাঁড়িয়ে বলে, কেন? আপনার যে গায়ে দুর্গন্ধ আর শার্টে যে ময়লা, এতে করে তো ক্লাস করা যায় না। নতুন কাপড় কিনে দিব। নতুন কাপড় লাগবে না। আবির কথাটা বলে বেঞ্চে বসে পড়ে। সবাই হো হো করে হাসতে থাকে। আবির সবাইকে মনে মনে পাগল বলে বেঞ্চে মাথা লাগিয়ে শুয়ে পড়ে। তারপর ক্লাসে স্যার চলে আসে। সবাই দাঁড়িয়ে স্যারকে সম্মান জানায়। কিন্তু যখনই আবির উঠে দাঁড়ায় তখনই একটা বেমানান শব্দ শুনতে পায় ও।
কেবল আবির নয়, নেহা, তিন্নি, নাইমা, তিশা, সোহেল, আবির বলতে গেলে সবাই শুনতে পায় শব্দটা। আর এটা শুনেই নেহারা জোরে হেসে ওঠে। আবির একটু ঘুরে পেছনে তাকায়, দেখে ওর প্যান্টের কিছু অংশ বেঞ্চে লেগে আছে চুইংগামের সাথে। আবির সাথে সাথেই বসে যায়। কেমন যেন তার গলাটা ধরে আসতে থাকে, চোখ যেন ঝাপসা হতে থাকে। বারবার উচ্চ পদস্থ মানুষদের দিকে আবির তাকায়। গরিব বলে সবাই তাকে নিয়ে মজা করছে, কিন্তু সে কিছু বলে না। চুপচাপ বেঞ্চে মাথাটা দিয়ে মুখটা নিচু করে শুয়ে পড়ে। এইদিকে স্যার তার টপিক নিয়ে নানান রকম কথা বলতে থাকে। একসময় স্যার সবার উদ্দেশ্যে প্রশ্ন করে, পুরুষেরা বলে থাকে নারীরা অহংকারী। কেন অহংকারী? কারণ নারীরা সৌন্দর্যের প্রতীক। তারা তাদের সৌন্দর্যের কারণে অহংকারী হয়, আর ওই অহংকারটা দেখায় কেবল ছেলেদের কাছে। কথা কি ঠিক? স্যারের কথা শেষ হতেই ক্লাসের ছেলেগুলো সবাই স্যারের সাথে সহমত করে মেয়েদের অনেক কিছু বলতে থাকে। এক সময় ভার্সিটির সবচাইতে সুন্দর মেয়ে নেহা উঠে দাঁড়িয়ে বলে, জি স্যার, মেয়েরা অহংকারী। কারণ মেয়ে মানেই মা, মেয়ে মানেই বোন, মেয়ে মানেই একটা সংসার টিকিয়ে রাখার অদম্য ঢাল। মেয়েদের পছন্দ না হলে ছেলেদের প্রপোজালে রাজি হয় না। কারণ মেয়েরা কারো মন নিয়ে খেলতে চায় না। কারণ জোর করে প্রেম হয় না যে। যখন ছেলেটা জানতে পারবে মেয়েটা তাকে পছন্দ করে না, তখন মনে একটু হলেও কষ্ট পাবে। ফলে না রিলেশনে শান্তি আসবে, না কেউ ভালো থাকতে পারবে। হয়তো ছেলেরা এখন বলবে এই অহংকারের কারণে মেয়েদের কপালে দেখতে খারাপ বর জোটে। হ্যাঁ জোটে, কারণ মেয়েরা পারে না বাবা মায়ের অবাধ্য হতে। ছেলেদের পছন্দ না হলে রাগারাগি করে বাড়ি থেকে বের হয়ে যায়, কিন্তু মেয়েরা তা পারে না। যদি কেউ বেরও হয়, সমাজ তাদের মেনে নেয় না, উল্টা কথা শোনায়। তাই আমরা অহংকারী। পুরো ক্লাসটা এখন ঠান্ডা হয়ে গেছে নেহার কথা শুনে। সবাই নেহার দিকে হাঁ হয়ে তাকিয়ে আছে। স্যারও বেশ অবাক হয়ে চেয়ে আছে তার দিকে। নেহা বেঞ্চে বসে রিল্যাক্স করছে। স্যার বলে, ছেলেরা চুপ কেন? তোমাদের কথা ভিত্তিতে আমরা অনেক কিছুই শিখতে পারবো। ছেলেরা কিছু বলো নাকি মেয়েরা জিতে যাবে? কেউ কোনো কথা বলছে না। স্যার উদাস দৃষ্টিতে প্রত্যেক ছেলের দিকে তাকায়। স্যারের চোখ আটকে যায় পেছনের বসা বেঞ্চে শুয়ে থাকা একটা ছেলের দিকে। স্বভাবের মতো স্যার চোখ ছুঁড়ে মারে ছেলেটার দিকে। পেছনে বসা আবির লাফ দিয়ে উঠে দাঁড়িয়ে পেছনের প্যান্ট সেখানে ছিঁড়ে গেছে সেখানে হাত দিয়ে দাঁড়ায়। সবাই হো হো করে হাসতে থাকে। আবির মাথাটা নিচু করে নেয়। স্যার বলে, এই যে বেয়াদব, স্যার যে এতক্ষণ ক্লাসে ছিল তুমি কি জানো? জি। রাতে কি চুরি করতে যাও? কাপড় চোপড় দেখে তো তাই মনে হচ্ছে। কাপড়গুলো কি কেচো না? এত ময়লা বাঁধিয়ে রেখেছো কেন? আর এগুলো কি ধরনের পোশাক? ব্যাগটাও তো ছিঁড়া। সহপাঠীদের কি দেখো না কত স্মার্ট হয়ে ক্লাসে আছে? কোথা থেকে এসেছো? বেয়াদবের মতো ক্লাসে পড়ে ঘুমাচ্ছ? ফাজিল ছেলে কোথাকার। স্যারের অপমানে আবির আরও মাথাটা নিচু করে নেয়। একটা দীর্ঘশ্বাস ফেলে যেও যেন পারে না। সব কিছু আবারও কেমন ঘোলাটে লাগছে। বারবার মনে হতে থাকে ওর, যেখানে বড়লোকি জীবনযাপনের অধিক্য সেখানে গ্রাম থেকে আসা গরিব ছেলেটার কোনো মূল্য নেই। স্যারের কথাগুলো শুনে ক্লাসের সবাই উচ্চস্বরে হাসতে থাকে। স্যারও একটু হাসলেন। আবিরকে আবারও স্যার বলতে থাকে, বেয়াদব ছেলে, কি নাম তোমার? জি, আবির। আবির হাসান। থাক থাক, আর বলতে হবে না। নামটাই খালি ভদ্র, আর চেহারা দেখো ময়লা গোডাউন। তা বাবা আবির, এতক্ষণ ক্লাসে কোন বিষয়ে কথা হচ্ছে তুমি জানো? স্যারের সবার কথা উপেক্ষা করে চলে যেতে উদ্যত হলেন। দরজার কাছে প্রায় যেতেই একটু জোরেই আবির বলে ওঠে, আপনি বোঝাচ্ছিলেন সমাজের নারীদের অহংকার করাটা আসলে দোষের কিছু না। এ ব্যাপারে আমাদের ক্লাসের সুন্দরী মেয়ে অনেক কিছুই বলেছে। হ্যাঁ, মেনে নেওয়া যায় তাদের অহংকার করাটা ঠিক, কিন্তু তারা কখনো জানে না একটা ছেলে পরিবারের জন্য কতটা গুরুত্বপূর্ণ। স্যার, একটা পরিবারে বাবা যদি পঙ্গু হয়, মা বাবাকে সেবা আর সংসারের অনেক রকম কাজ করে, আর তখন সেই পরিবারের ছেলে কী করবে? সংসারের হাল ধরবে। যেমন ক্যাম্পাসে বাদাম বিক্রি করা মিন্নুও পড়ে, আর আমরা নতুন সাজে প্রতিদিন এসে মিন্নুর থেকে বাদাম কিনে মজা করে খাই। স্যার, মেয়ে তো মেয়ে, বিয়ের আগে বাপের অধীনে থাকে,
বিয়ের বয়স হলে সেই একটা ছেলেকেই তো বিয়ে করতে হবে তাকে। তারপর মেয়েটা স্বামীর আদরে চলে যায়, হোক সে মা, হোক সে তখন কারো ভাবি। কিন্তু যে ছেলেটা না খেয়ে মা বাবার জন্য আগেই সংসারের হাল ধরেছে, সেই ছেলেটাই তো আবার নারী মানে বউকে দেখাশোনা করবে। তাহলে অহংকারটা কার করা উচিত, ছেলের নাকি? ছেলেরা কিন্তু অহংকারী হয় না স্যার, তারা করে না। কারণ ছেলেরা মা বাবা বউ নিজের বাচ্চা দেখাশোনা করে নিজের ওই সুখটাকে ভোলে। ছেলেরা চাইলে রাগ করে বাড়ি থেকে চলে যায়, মেয়েরা তা কারণ মেয়েরা একজন বাবা। জি স্যার, বাবা মানে ছেলে, কিন্তু স্যার বাবার কাছে সম্পত্তি হলো মেয়ে, তারপর বিয়েও করে স্বামীকে, মানে একটা ছেলে। স্যার কোনো মেয়ে বেকার ছেলেকে বিয়ে করবে না। তাই ছেলে যখন আগেই মা বাবার দায়িত্ব নিয়ে সংসারের হাল ধরে, তখনই তাকে আরও একটা দায়িত্ব নিতে হয়, অর্থাৎ বউয়ের। তবে ছেলে মেয়ে একে অন্যের অর্ধাঙ্গিনী, একে অপরকে পরিপূরক। এদেরকে নিয়ে তর্ক নয়, ভালোবাসা বীজ বপন করা। সবাই হাঁ হয়ে যায়। আবির সবার দিকে তাকিয়ে ধপ করে বেঞ্চে বসে পড়ে। চুইনগাম তখনও বেঞ্চে লেগে আছে। অনেক দিন ব্যবহার্য প্যান্টে চুইনগাম লেগে কয়েকবার বসা ওঠা করতেই যে বেশ খানিকটা ছিঁড়ে গেছে। তাই আবির শটাং বসে আবারও বেঞ্চে মাথা লাগিয়ে শুয়ে থাকে। স্যার নিজের জায়গাতে এসে দাঁড়ায়। তখনও ক্লাসের সবাই চুপ হয়ে বসে আছে। এখন খ্যাত মার্কা ছেলে এত কিছু বলতে পারে তা কেউ জানতো না। স্যার ডাক দেয়, এই ছেলে এদিকে আসো। আবির মাথা তুলে স্যারের দিকে তাকায়, করুণ এক চাহনি। সেই চাহনিতে চিৎকার করে বলতে ইচ্ছা করছে আবিরের অনেক কথা, কিন্তু সে পারছে না। স্যার আবারও তাকে ডাকে, কিন্তু উঠতে পারে না। স্যার এবার জোরে ডাক দেয়। আবির আর দেরি না করে উঠে দাঁড়ায়। সাথে সাথেই পুরো পিছনের অনেকটা অংশ ছিঁড়ে যায়। আবির বেঞ্চে থাকা ব্যাগটা পেছনে রেখে ক্লাস থেকে দৌড়ে বের হয়ে আসে। নেহা হেসে ওঠে। আবির সেই হাসির শব্দ থেকে পালাতে রঙন ফুল গাছটার নিচে এসে বসে। খানিক সময় পর মুন্নু এসে পাশে দাঁড়ায়। মিন্নুকে দেখে আবির মুচকি হেসে মিন্নু বলে, ভাইজান, আজকে মনে হয় মায়ের জন্য ওষুধ কিনতে পারবো না। উচিত কেন? দেখেন না, বাদামগুলো এখনো বিক্রি হয় নাই, কি করে কিনবো বলো? তুই কেন তোর মায়ের জন্য ওষুধ কিনবি? তোর আপার টাকা আছে। কিন্তু আমায় তো বলে আপার টাকা না নিতে, আপার টাকায় নাকি বিষ আছে। আচ্ছা ভাইজান, টাকায় বিষ থাকে কেমনে? মানুষ কি মরে যায়? মা বলছে ওই টাকা নিলে নাকি আমরা বিষাক্ত হব। কি করে ভাইজান? আবির কিছু বলে না, কেবল মুচকি হাসে। মিন্নু আবিরের হাসির দিকে তাকায়। মিন্নু কেবল আবিরের হাসির জন্যই আবিরকে ভালোবেসে ভাইজান বলে ডাকে। আবির দীর্ঘ এক শ্বাস টেনে ছেড়ে দেয়। এই শহরের সব জায়গায় তার চেনা মানুষদেরকে আবির হাতের তালুর মতো চেনে। অন্ধকার হলে মানুষগুলো আবিরের বন্ধু হয়ে যায়। সেই বন্ধুত্বের ফারাক অনেক বিশাল। সেখানে কোনো অনুভূতি নেই, আছে অনেক হিংসুটে প্রাণহীন রক্তকেন্দ্র। আবির হাসি থামিয়ে বলে, না, তোর আপা অনেক ভালো রে মিন্নু। তোর মাকে বলিস তোর আপার উপরে যেন রাগ না করে। আর শোন, তোর মাকে না জানিয়ে তোর আপার থেকে টাকা নিয়ে ঔষধ কিনিস। তোর মা বাবা আর আপার সাথে একদিন দেখা করব। আমাকে নিয়ে যাবি তোদের বাড়িতে? ভাইজান, আপারে আগের দিন তোমার কথা বলছি, আপা বলছে বড়দের সাথে না মিশতে। ভালো বলেছে, যা তাহলে বাড়িতে যা, কাল আসিস। তুমি যাবে না? মিন্নু কথা শুনে আবির একটু হেসে বসা থেকে উঠে দাঁড়ায়। তখনই ব্যাগটা পেছনে রাখে আবির, কিন্তু মিন্নু ঠিকই টের পায় আবিরের করুণ অবস্থা। মিন্নু বলে, কি হইল? আপনি ব্যাগ পিছনে রাখছেন কেন? মিন্নু হেসে দিয়ে বলে, ভাইজান, আপনি আমার গামছাটা নিয়ে যান, কাল আনেন তখন নিয়ে নেব। আমি বুঝতে পারছি, নাও। মিন্নুর দেওয়া গামছা কোমরে পেঁচিয়ে হনহন করে ভার্সিটি থেকে বের হয় আবির। ভার্সিটির সবাই আবিরকে দেখে উচ্চস্বরে হাসতে থাকে। আবির কোনো দিকে না তাকিয়ে জোরে হেঁটে চলে যেতে থাকে। ভার্সিটির গেটের কাছে আসতেই আবির কারোর সাথে ধাক্কা লেগে পড়ে যায় যেন। আবির থতমত খেয়ে উঠে দাঁড়িয়ে অবাক চোখে লোকটার দিকে তাকায়। মুখে সিগারেট, গলাতে লম্বা চেন, দামি পোশাক, চোখে চশমা। আবির আস্তে করে বলে ওঠে, সরি। লোকটা চশমা খুলে আবিরের দিকে হাঁ করে তাকায়। আবির না তাকিয়ে চলে আসতে যাবে, তখনই লোকটা বলে ওঠে, ভাইয়া। আবির ঘাড় ঘুরিয়ে অস্বাভাবিক এক দৃষ্টিতে চায় লোকটার দিকে।
লোকটা থেমে যায়। আবির আর না দাঁড়িয়ে চলে আসে সেখান থেকে। লোকটা মানে ছেলেটা আবিরের চলে যাওয়ার দিকে হাবার মতো তাকিয়ে থাকে, তারপর মুচকি হেসে ভার্সিটির দিকে চলে যায়।